না, আমি মামির কাছে বলবো না। কি হয়েছে, কি সমস্যা আমাকে বলো। তোমাকে পড়ানো ছাড়বো না। ভয় পাওয়ার কিছু নেই। একজন টিচারের দায়িত্ব হচ্ছে তার ছাত্রীর যত সমস্যা আছে সব দূর করে দেওয়া। আমিও সেই চেষ্টা করব। বলো তোমার কোথায় সমস্যা হচ্ছে। ইসমামকে এত শান্তভাবে কথা বলতে দেখে আজরা ভড়কে গেল। এত পরিশ্রম জলধারার সহিত মিশ্রিত হলো যেন। কি ব্যাপার, অ্যাক্টিং কাজে লাগলো না দেখি। ঠিক আছে, আমি আরো কঠিন অ্যাক্টিং চালিয়ে যাব। এত সহজে হার মানবো না। আমি আজরা দি গ্রেট। আসলে আমার সমস্যাটা কোথায় সেটা আপনাকে বলতে পারবো না, বললে আপনি রাগ করবেন। না, বলো। আসলে একটানা 2 ঘন্টা পড়তে পড়তে আমার খুবই বিরক্ত লাগে। এই 2.5 মাস ধরে পড়ছি, আপনি একদিনও কোনো বিরতি নেননি। এমনকি কোনো গল্প করেন না, শুধু পড়া দেন আর পড়া আদায় করেন। রোবটের মতো পড়াশোনা, যার কারণে সম্ভবত আমার মাথায় কোনো পড়া স্থায়ী হচ্ছে না। আজরা হাসছে। কথার ধারণাতেও কেমন একটা গা ছাড়া ভাব তার। ইসমামের কথার তার উপর কোনো প্রভাব পড়েনি তেমনটা বোঝাতে চাইছে। ইসমামের ভ্রুকুটি মিশ্রিত নজর। তা তুমি কি চাইছো? আমি চাচ্ছিলাম আপনি আমার সাথে গল্প করুন মাঝে মাঝে। যেমন ধরুন, আপনার গার্লফ্রেন্ডের কথা বললেন বা প্রাক্তনের কথা। এবার ইসমাম নামক বোমা বর্ষণ হলো। দাঁত কটমট করে বলল, তোর কানের নিচে একটা দেব। কানের নিচে দিয়ে চোপাটা এদিক থেকে ওদিক করে ফেলবো। ফাজিল মেয়ে কোথাকার। তোকে কি আমি এখন এখানে বসে বসে আমার অতীতের প্রেমালাপ শোনাবো? ইসমাম ভাই, কি শুরু করেছেন? একবার তুই একবার তুমি, ভালো করে বলেন নির্দিষ্ট কিছু একটা। দেখো আজরা, এখানে আমি তোমার সাথে কোনো প্রাক্তন সম্পর্কিত প্রেমালাপ করতে আসিনি। কোনো কাহিনীও শোনাতে আসিনি। তোমার যদি এভাবে পড়তে হয় পড়ো, না হলে কিন্তু আমি স্ট্রিক্ট অ্যাকশন নিব। আমার তো মনে হচ্ছে তুমি ইচ্ছে করেই পড়ছো না। কথাটা কি মামির কান পর্যন্ত দেব? আপনি তো এইমাত্র বললেন আম্মু আব্বুকে কিছু বলবেন না, এখন আবার বলছেন বিচার দেবেন। আপনি কথার বরখেলাপ করছেন। আচ্ছা, তোমার আসলে সমস্যাটা কোথায়? ঠিক আছে, আমি পড়ায় একটু ঢিল দিচ্ছি। সময় নিয়ে পড়াবো, সুন্দর করে পড়াবো। এরপর যদি রেজাল্ট ভালো না হয় তখন থাপড়ে তোমার দাঁত ফেলে দেবো আমি। এই চেহারার নকশা বদলে দেবো আজরুশ। অ্যান্ড আই এম সিরিয়াস অ্যাবাউট ইট। আমাকে কি তোমার কোনো সার্কাসের জোকার মনে হয়, ফাজিল মেয়ে? আজরার কোনো সারা শব্দ নেই। সে এক দৃষ্টিতে টেবিলে তাকিয়ে আছে আর হাত দিয়ে খুঁটে যাচ্ছে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ, এমনই হাবভাব। অতঃপর নীরবতা, চারিদিকে শুধু ক্যাচ ক্যাচ ফ্যানের শব্দ। শোনো মেয়ে, জীবনটা কোনো খেল তামাশাই নয়। এই সময়গুলো তুমি এভাবে নষ্ট করছো। তোমার উচিত এগুলোকে কাজে লাগানোর, না হলে তুমি পস্তাবে। তখন কিছু করা থাকবে না। কেননা সুযোগ সব সময় সবার জন্য দুটো আসে না, অনেকের ক্ষেত্রে একটাই আসে। তাই তোমার উচিত এটাকে কাজে লাগানো। বুঝেছো আমি কি বলতে চাইছি? এখন থেকে মন দিয়ে পড়বে। কিন্তু আমি তো মন দিয়ে পড়ার চেষ্টা করছি। না, তুমি এখনো জীবনকে খেলার ছলে নিচ্ছ। মানলাম, বাকি বিষয়গুলো তোমার খেলার ছলে নিলেও চলবে। তোমার বড়রা আছে, তারা সমাধান করে দিতে পারবে। কিন্তু পড়ালেখার বিষয়টা একান্তই তোমার। যদি ন্যূনতম কমন সেন্স থেকে থাকে তাহলে বিষয়টা নিয়ে গভীরভাবে ভাববে এবং পড়ালেখায় মনোযোগী হওয়ার চেষ্টা করবে। কথায় আছে না, বুদ্ধি যাদের আছে তাদের ইশারাই যথেষ্ট। আরে আমি তো পড়ি কিন্তু পারি না। এবার ইসমামের চূড়ান্ত পর্যায়ে মেজাজ খারাপ হলো। এসব কথা সে একদম সহ্য করতে পারে না। আজরা বিষয়গুলোকে কিভাবে নিচ্ছে সে তা বুঝতে পারছে। আজরা যে এখানেও মজা নিচ্ছে এবং সে যথেষ্ট ব্যঙ্গ বিদ্রুপ করে ইসমামের সাথে কথা বলছে তা তার চেহারায় না চাইতেও প্রকাশ পাচ্ছে। ইসমাম ভীষণ রেগে গেল। পুনরায় দাঁতে দাঁত চেপে বলল, ভালো মতো কথা বলছি বলে তুমি মনে করো না যে আমি রাখতে পারি না বা আগের রূপে ফিরতে পারবো না। তোমার সাথে আমি তোমার শিক্ষক হওয়ার চেষ্টা করছি। তোমার ইসমাম ভাই না, যার সাথে তোমার সারাক্ষণ ঝগড়াঝাটি লেগেই থাকে। তবে তুমি আমার সেই রূপ ফেরাতে বাধ্য করো না বলে দিলাম, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। বেয়াদব স্টুপিড মেয়ে কোথাকার। কখন থেকে একই কথা বুঝিয়ে যাচ্ছি। তুমি হাসছো তাই না? তোমার হাসি পাচ্ছে। এখানে হাসির কি বলেছি? যদি আত্মমর্যাদা থেকে থাকে তাহলে কাল থেকে পড়তে বসবে। সম্পূর্ণ এফোর্ট দিয়ে পড়বে, না হলে ফলাফল
খুব খারাপ হবে। কথাগুলো বলে ইসমাম খাতাটা আজরার মুখের সামনে ছুঁড়ে ফেলে রুম থেকে গটগট পায়ে বেরিয়ে গেল। নিশা বেগম সবে পাকের ঘর থেকে এলেন, হাত মুছতে মুছতে বললেন, আধা ঘন্টার একটু বেশি হয়েছে, ছেলেটা এইভাবে চলে গেল যে। ইসমামকে দেখে তিনি অবাক হলেন। আজরার রুমে গিয়ে দেখলেন তার মেয়ের চোখ দিয়ে পানি ঝরছে। এই আজরা, কি হয়েছে বল? ইসমাম এভাবে চলে গেল কেন? তুই কিছু বলেছিস? ও কি তোকে আর পড়াবে না? আজরার চোখে টলমল করা পানি নিয়ে তার মায়ের দিকে তাকালো। বাজখাই কণ্ঠস্বরের চিৎকার। উফ, ইসমাম ইসমাম, সারাক্ষণ ওনার নাম তোমাদের মুখে মুখে। তোমাদের প্রিয় ভাগিনা পড়ানো ছাড়েনি। হয়েছে হ্যাপি? এখন তুমি হ্যাপি? আমাকে একা থাকতে দাও। রাগে অপমানে আজরার সারা শরীর জ্বলছে। এই হাফ মেন্টালকে ভাগানোর কোনো পদ্ধতি পাচ্ছি না। আমাকে অপমান, এত বড় সাহস! দাঁড়া, তোকে ভালোভাবে পড়ালেখা করে দেখিয়ে দিব। ন্যূনতম কমন সেন্সের অভাব না আমার পাওয়ারকে আন্ডার এস্টিমেট করা। আমি আজকে রাতেই সব পড়ে শেষ করে ফেলবো। আজরা বই খুললো, তারপর দেখলো ইসমাম তাকে যে ফর্মুলাগুলো শিখিয়েছে সেগুলোতে সহজ উপায় অঙ্কগুলো করতে পারতো, কিন্তু না, সেই ফর্মুলাগুলো তো খুলেই দেখেনি, যার কারণে পরীক্ষার নাম্বার খারাপ এসেছে। ফর্মুলাগুলো ফলো করলে তো অনেক সহজ হয়ে যেত, এমনকি থিওরি পার্টগুলোও সহজ হতো। কলেজ ছুটি হয়েছে, আজকে জুথি আসেনি বিদায় আজরা একা। রেগে চোখ টিপে বলল, এই মেয়েটা কথায় কথায় কলেজ মিস করে, এটা আমার একদম পছন্দ না। এই মেয়ে কলেজে না এসে বাসায় পড়াশোনা করে। কি চালু মাল রে বাবা! আজকে তাকে ভিজে যেতে হবে। দারোয়ান থেকে একটা পলিথিন নিয়ে ব্যাগটা ঢেকে নিল, তারপর ধীর পায়ে কলেজ থেকে বের হলো। উদ্দেশ্য যথাসম্ভব দৌড়ে বাসার দিকে যাওয়া। ওহো, আম্মুকে ফোন দিয়ে আসতে বলার দরকার ছিল। এখন অজ্ঞতা ভিজে ভিজে বাসায় যেতে হবে। আজরা কিছু দূর যেতেই নিজের মাথার উপর একটা কিছু অনুভব করলো। কি ব্যাপার, বৃষ্টির ফোঁটা কোথায়? আজরা দুহাত হালকা প্রসারিত করলো। মাথার উপর তাকাতেই দেখলো বৃষ্টির পানির ফোঁটাগুলো দূরে সরে গিয়ে পড়ছে, আর তার মাথার উপর একটা লম্বা স্বাস্থ্যবান পুরুষ ছাতা ধরে আছে। আজরা উঁচু হয়ে চেহারাটা দেখলো। মস্তিষ্ক ক্ষণিকের ব্যবধানে অনুভব করলো এটা তো সেদিনের সেই লোকটা যাকে আজরা স্কার্ফ দিয়ে সাহায্য করেছিল যখন তার হাত কেটে গিয়েছিল। লোকটি আজরাকে দেখে স্মিত হাসলো। হেই ম্যাজিক্যাল গার্ল, ছাতা আনোনি কেন? জানো না এখন গ্রীষ্মের আগমন, তখন বৃষ্টি পড়তে পারে। এভাবে বাসায় গেলে তো সর্দি লেগে যাবে। আরে আপনি! আসলে আজকে ছাতা আনতে ভুলে গিয়েছি। আপনি এখানে কিভাবে? আপনার হাতটা এখন ঠিক হয়ে যাওয়ার কথা। হ্যাঁ অবশ্যই ঠিক তো হবেই, ম্যাজিক্যাল গার্লস সাহায্য করছিল না। আপনি এখানে কিভাবে? আসলে আমি সাম্প্রতিক সময়ে এখানে শিফট করেছি কাজের সুবাদে। আগে নওগাঁ থাকতাম, এখানে আমার নতুন চাকরি হয়েছে তাই এখানে শিফট করেছি। আজ হঠাৎ তোমাকে দেখে মনে হলো মেয়েটা চেনা চেনা, তারপর ভালো করে দেখলাম, আরে এটা তো ম্যাজিক্যাল গার্ল। আমি ম্যাজিক্যাল গার্ল কিভাবে হলাম? এই যে আমার হাত কেটে যাওয়াতে জাদুর মতো তোমার উপস্থিতি, এবং যে সবাইকে সাহায্য করে ম্যাজিকের মতো, আর তুমি একটা মেয়ে তাই গার্ল হলো না ম্যাজিক্যাল গার্ল। ম্যাজিকের মতো সব ব্যাখ্যাগুলো উদাও হয়ে গেল, মনটাও ভালো করে দিলে, তাই তুমি ম্যাজিক্যাল গার্ল। আমার জানা মতে আমার কোনো ম্যাজিক জানা নেই, তবে আপনার যদি ডাকতে ভালো লাগে আপনি ডাকতে পারেন। চলো তোমাকে তোমার বাসা পৌঁছে দিয়ে আসি, আমি রিক্সা ডেকেছি। আপনার কষ্ট করতে হবে না। আমার কষ্ট করতে ইচ্ছে করছে। কথাগুলো বলে লোকটা একটা চওড়া হাসি দিল। এরকম একটা অপরিচিত লোকের সাথে রিকশাতে উঠবে কিনা তাও ভাবছে আজরা। তারপর আশেপাশে দেখলো না, রাস্তায় অনেক মানুষ আছে। লোকটির হাসি হাসি মুখ দেখে আজরা আর না করতে পারলো না। আচ্ছা ঠিক আছে। নাও ছাতাটা ধরো। আজরার বুকের মধ্যে কেমন যেন মোচড় দিয়ে উঠলেও সাদা ছাতাটা হাতে ধরে পিছনে দেখলো। কি হয়েছে? আরে ওকে। হুম, আজরা সেই লোকের সাথে রিকশায় উঠে গেল। আপনার সাথে এত কথা বললাম, আপনার নামটা জানা হলো না। আপনার নামটা কি একটু জানতে পারি? ও, আমার নাম নীরব হাসান। আসলে আপনার বয়সটা আন্দাজ করা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে আপনি আমার থেকে অনেক বড় হতে পারেন। আমি মাস্টার্স শেষ করেছি 1 বছর। তার মানে আপনি আমার ইয়াকুব ভাইয়ার সমান। আপনাকে তাহলে নিঃসন্দেহে ভাইয়া বলে ডাকা যায়। তোমার যা ইচ্ছে ডাকতে পারো।
তাহলে কি আঙ্কেল ডাকবো? এই না না না, আঙ্কেল আবার বেশি হয়ে যায়। তুমি চাইলে আমাকে নীরব বলেও ডাকতে পারো। নিজের থেকে বয়সে এত বড় একটা লোককে নীরব ডাকতে কেমন অস্বস্তি করব। ভাইয়া ডাকটা ভালো। ঠিক আছে, অ্যাজ ইউর উইশ ম্যাডাম। চলে যাওয়া রিকশার পানে কঠোর দৃষ্টি নিক্ষেপ করে একজন মানব। হাতে তার একটা হলুদ রঙের ছাতা। বৃষ্টিতে তার সমস্ত শরীর ভিজে একাকার হয়ে গিয়েছে। বৃষ্টির পানি টপটপ করে হাতের আঙ্গুলগুলো ডগা ছুঁয়ে অবিকর্ষের টানে জমিনে পড়ছে। ধীরে ধীরে রাস্তা জনমানব শূন্য হচ্ছে, সাথে সেই রিকশাটাও তার থেকে দূরে চলে যাচ্ছে, অনেক দূর। এত দূর যেখানে মানব দৃষ্টি নিজেকে অসহায় মনে করে। সে তবু স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন নিজের সাথেই নিজের প্রতিযোগিতায় পরাজিত প্রতিযোগী সে। তোমার সবগুলো অঙ্ক তো হয়েছে। গুড গার্ল, তুমি অনেক পরিশ্রম করেছো। কথাটা শুনে আজরা শুধু মাথা নাড়ল রোবটের মতো। আজকে 1.5 ঘন্টা যে বসেছিল, একটা কথাও বলেনি, কিছুই বলেনি, শুধু হুহা ছাড়া। আজকে সব পড়া পড়েছে এবং বিগত দিনে যত বাড়ির কাজ জমিয়েছিল সেগুলো আজকে সব একসাথে করে ইসমামকে দেখিয়েছে। কথার মাঝখানে ইসমাম বারবার হাঁচি দিচ্ছে। হাঁচি দিতে দিতে তার নাকের পাটা লাল হয়ে গিয়েছে। আজরা শুধু একবার সেদিকে দেখলো। তার কথার মাঝখানে হঠাৎ উঠে গেল, একটা টিস্যু বক্স এনে ইসমামের সামনে রাখলো। আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন। অনেক ধন্যবাদ। আজরা হুহা কিছুই বলল না, শুধু সামনের দিকে তাকিয়ে আছে। ইসমামের কিছুটা বিরক্ত লাগছে এমন উদ্ভট ব্যবহারে। মনে মনে বলছে, কি ব্যাপার, এই মেয়ে কেমন অস্বাভাবিক আচরণ করছে? সেদিনকার কথাগুলো কি খুব বেশি প্রভাব ফেলেছে নাকি মস্তিষ্কে? এই আজরাকে ইসমামের কিছুতেই ভালো লাগছে না। হয়তো ইসমাম আজরাকে এভাবে দেখে অভ্যস্ত না। ইসমামের অন্তঃকরণ হয়তো দুষ্টু চঞ্চল আজরাকে প্রত্যাশা করে। প্রকৃতি যাকে যেভাবে নির্বাচন করে তার পরিবর্তন করতে চাইলে বিপর্যয় নেমে আসে সব জায়গায়। ইসমাম শুধু অনুধাবন করেও কিছু বলল না। আজরার মা একটু পরে এলো। আসবো? হ্যাঁ মামি, আসুন। এই নাও বাবা, এটা খাও। দেখি তোমার গায়ে তো এখনো জ্বর। জ্বর বাঁধলো কি করে? আসলে আমার বৃষ্টিতে ভিজলে জ্বর আসে, সেই সাথে সামান্য ঠান্ডাও লেগে গিয়েছে। ছোটবেলায় ইরা আপা বলতো তোমার নাকি সামান্য বৃষ্টির ফোঁটা গায়ে লাগলেও জ্বর এসে পড়ে। আজকে সত্যিই দেখলাম। যার কারণে আমি কখনো বৃষ্টিতে ভিজি না। তা আজকে কেন ভিজতে গিয়েছিলে বাবা? রিক্সা গাড়ি পাওনি নাকি? একটা কাজে গিয়েছিলাম, তবে আমি সম্পন্ন করার আগে অন্য কেউ সেটা করে ফেলেছে। খেয়াল রাখবে এরপর থেকে। নাও, তোমার জন্য মশলা চা নিয়ে এসেছি। এটা খেয়ে দেখো তো, একটু ভালো লাগবে। ঠিক আছে, খেয়ে দেখবো। এই তুমি শুনতে পাচ্ছ? এই পড়াগুলো কালকে কমপ্লিট করে রাখবে, কেমন? ঠিক আছে। আজরা উত্তরে শুধু ঠিক আছে বলল, এর বেশি কিছু বলল না। সেদিনের মতো ইসমাম আজরাকে পড়িয়ে চলে গেল। আজরা তার মায়ের রুমে গেল। আম্মু আসবো? আয়। কি হয়েছে তোর? চোখ মুখ এমন ফুলে আছে কেন? এমনি। তুমি কি আমার মাথায় একটু তেল দিয়ে দেবে? চুলগুলো আজকাল বড্ড রুক্ষ হয়ে গিয়েছে। মনে হচ্ছে খুব জলদি আমার টেকো হওয়ার জো হবে। আমার মেয়ের এত সুন্দর কোমর সরানো চুলকে আমি সবসময় যত্ন করব। দাঁড়া, আমি তেল গরম করে আনি। এই তো আমি গরম করে এনেছি। এখানে বস। আচ্ছা, আমি তোমার কোলে একটু মাথা রেখে ঘুমাই, তুমি তেল দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার বলতো, তুই এমন অভিমানী আবদার করছিস কেন? কেন যেন মনে হচ্ছে তোর কণ্ঠ অনেক অভিমান মেশানো। জানি না কেন, তোমার মন কি বলছে আমি কোন কারণে অভিমান করতে পারি। ইসমামকে দিয়ে পড়ানো বিষয়টা? না, সে বিষয়ে কিছু মনে করিনি। এমনিতেও তো অন্য একজন টিচার আসতো। এমনি তুমি তেল দিয়ে দাও, আরাম লাগছে। প্রায় 25 মিনিট হয়ে গেছে আজরার মা তার মাথায় তেল মালিশ করছে। হঠাৎ করে আজরা বলল, আচ্ছা মা, আমার স্বভাবটা কি খুব খারাপ? কে বলেছে তোর স্বভাব খারাপ? এই যে কথায় কথায় আমার বাচ্চামো স্বভাব, এটা কি খুব খারাপ? আমার চঞ্চলতা, এটাও কি খুব খারাপ যার জন্য লোকে আমাকে ঘৃণা করতে পারে? না, এটা খুব খারাপ না। আমার মেয়ের হঠাৎ এমন কেন মনে হলো? এমনি বলো না। শোন, এই চঞ্চলতা আর বাচ্চামো সেই পর্যন্ত ঠিক, যে পর্যন্ত নিজের কোনো ক্ষতি না করে বা আশেপাশের মানুষের কোনো ক্ষতি বা বিরক্তির কারণ হয়ে না দাঁড়ায়। তবে কিছু কিছু ক্ষেত্রে যদি হয়ে যায় তখন খারাপ।
সবসময় নিজের এবং অন্যর খারাপ করা থেকে দূরে থাকতে হবে, কেমন? আজরা শুধু মাথা নাড়ল, কিছুই বলল না। আজরা আজকাল নিজের ভিতর আমূল্য পরিবর্তন অনুভব করছে। আজকাল সে ছোট ছোট বিষয়গুলোতেও অভিমান করছে। এটাকে ঠিক রাগ বলা চলে না। আজকাল তার বড় অভিমান হচ্ছে, বিশেষ করে ইসমাম বকা দিলে রাগ আকাশচুম্বী হয়। তার সাথে যেমন কিছুদিন আগে ঝগড়া করতে প্রচুর ভালো লাগতো, কিন্তু এখন মনে চায় ইসমাম তার সবার মতোই তার সাথে ভালো করে কথা বলুক। ইসমামের দেওয়া ধিক্কার তিরস্কারও তার বুকে কাটার মতো বিধে। হয়তো এই বয়সটাই এমন। হাজারো অভিমান, ভালো লাগা, খারাপ লাগা প্রচন্ডভাবে ঘিরে ধরে এই সময়। ঘন ঘন মুড সুইং এর জ্বালায় অতিষ্ঠ আজরা। আজকাল ইসমামকে দেখলেই বিরক্ত লাগে। অপমান মাথাচাড়া দিয়ে উঠে যেন। মনে পড়ে সব খারাপ অভিজ্ঞতাগুলো। প্রচন্ড অভিমান হয় ইসমামের সাথে। মনে হয় তার গালগুলো টেনে ধরে বলুক, আপনি যেটা বলেছেন আমি মোটেও তেমন না, আমি অনেক ভালো মেয়ে।